আরাম তৎক্ষণাৎ মেহবিনের হাত ছেড়ে অভ্রের কাছে গিয়ে অভ্রের জ্যাকেটের কলার ঠিক করতে করতে অভ্রের কানে ফিসফিসিয়ে বলল, আফ্র, আমার প্রিয়সীর দিকে নজর দিবি না। আগেও বলেছিলাম, এখনো বলছি, না হলে ইউ হ্যাভ টু পে ফর দিস। হাসান তালুকদার ওয়ার্নিং একবারই দেয়, মাইন্ড ইট। কথাটা বলেই অভ্রের কলার ছেড়ে দিয়ে মেহবিনকে নিয়ে বেরিয়ে যায় আরহাম। অভ্র নিজের হাত শক্ত করে মুঠোয় নিয়ে স্মিত হেসে বলে, অব্র তালুকদারের থেকে শিকার কেড়ে নেওয়ার এতটা সহজ নয় আরহাম। গাড়িতে মেহবিনকে পাশে বসিয়ে নিজের মতো করে ড্রাইভ করে যাচ্ছে আরহাম। হিসাব সব গুলিয়ে যাচ্ছে মেহবিনের। অভ্রের হুট করে দেশে ফিরে আসা, তার মধ্যে আরহামের হঠাৎ এমন কাণ্ড, সবকিছু মিলিয়ে বেশ চিন্তিত মেহবিন। খুব আনন্দ হচ্ছে না তোমার? যার জন্য এত অপেক্ষা করছিলে সে ফিরে এসেছে, কিন্তু আফসোস মাঝখানে আমি চলে এলাম। এতক্ষণের বাইরের ঘটনা নীরব দর্শকের ন্যায় দেখে গেলেও বর্তমানে আরহামের খোঁচানো কথা নিজেকে নিশ্চুপ রাখতে পারল না। মনে পড়ে গেল আরহাম এবং মায়রার ঘনিষ্ঠ মুহূর্তগুলো। মেহবিন কিছুটা চেঁচিয়ে জবাব দিল, আমি অব্রকে ভালোবাসি। হ্যাঁ, আমি খুশি হয়েছি। আপনার তাতে কি? মুক্তি দিচ্ছেন না কেন আমাকে? নিজে তো বিয়ে করে দিব্যি বউ নিয়ে সুখে আছেন, আমি করলেই দোষ? আরহামের মুখশ্রী রাগের টকটকে লাল আভাতে আচ্ছন্ন হয়ে গেল। সে শান্ত গলায় বলল, মেভিন, স্টপ। কেন থামবো আমি? আপনি আমাকে দয়া করে মুক্তি দিন। আমি পারছি না আপনার বন্দিনী হয়ে থাকতে। আমিও মানুষ আরহাম সাহেব, আর কত সহ্য করব আমি? আমি যদি আমার ভালোবাসার মানুষের কাছে ফিরে যাই তাতে দোষের কি? আরাম সহ্য করতে না পেরে গাড়ি থামিয়ে মেহবিনের কোমর টেনে নিজের কাছে এনে নেয়। অতঃপর মেহবিনের ললাটে নিজের ললাটে ঠেকিয়ে জোরে জোরে নিঃশ্বাস নিয়ে পড়ে, তোমাকে আজীবন আমার মনের গহীনে বন্দিনী হয়ে থাকতে হবে মেহবিন। আরহাম মেহবিনের কোমর পেঁচিয়ে নিজের সাথে মিশিয়ে রেখেছে। তার গরম নিঃশ্বাস মেহবিনের পিঠে ছুঁয়ে যাচ্ছে বারংবার। মেহবিন ধীর গলায় কাঁপা কাঁপা সুরে বলল, আরহাম সাহেব ছাড়ুন, ব্যথা পাচ্ছি। আরহাম ছাড়ল না। কিছুক্ষণ অনুভব করলো তার প্রেয়সীর বুকের হৃদস্পন্দন, যার প্রতিনিয়ত কম্পিত হচ্ছে বারংবার। আরহাম মেহবিনের দিকে গভীর দৃষ্টি নিক্ষেপ করলো। ভয়ার্ত মুখশ্রী, কাঁপা কাঁপা অধৈর্যরা, নেত্রপল্লবে বিরাজমান ভয়ানক নেশা, যা আরামকে বর্তমানে আকর্ষণ করছে। আরাম নিজেকে নিয়ন্ত্রণ করে মেহবিনকে ছেড়ে দিয়ে গাড়ি থেকে নেমে বেরিয়ে গেল, নয়তো সে ভয়ানক কাণ্ড ঘটিয়ে ফেলবে। মেহবিন বুকে হাত দিয়ে জোরে জোরে নিঃশ্বাস ফেলল। আরামের অদ্ভুত আচরণ তার কাছে সুবিধা ঠেকল না। সে জানালা দিয়ে আরামের দিকে তাকালো। আরাম একটা বোতলে হাতে নিয়ে তা থেকে পানি ঢকঢক করে পান করলো, অতঃপর মুখে ভালো করে ছিটিয়ে নিল। মেহবিন শুধু নীরব দর্শকের ন্যায় পর্যবেক্ষণ করে গেল। মেহবিনও গাড়ি থেকে বেরিয়ে আরামের পাশে দাঁড়িয়ে প্রশ্ন ছুড়ে দিল, কেন করছেন এসব? আরাম বোতলটা এগিয়ে দিল মেহবিনের দিকে। মেহবিন নিল না। পানি খেয়ে নাও। স্টুপিড মেয়েদের মাথায় জটিল হিসাব ঢুকবে না, এলোমেলো লাগবে তোমার। হিসাব খুঁজতে গিয়ে তলিয়ে যাবে। মেহবিনের কাছে আরামের কথা অদ্ভুত ঠেকলো। মেহবিন যেতে নিলে আরহাম মেহবিনের হাত আঁকড়ে ধরে। মেহবিন আরামের দিকে তাকাতেই আরহাম অসহায় আঁকি জোড়ায় তড়িৎ গতিতে পলক ফেলে শুধায়, আমি না হয় বলতে পারি না, তাই বলে কি তুমি বুঝবে না? মেহবিনের কাছে আরহামের কথা অদ্ভুত ঠেকলো। মেহবিন যেতে নিলে আরহাম মেহবিনের হাত আঁকড়ে ধরে। মেহবিন আরহামের দিকে তাকাতেই আরহাম অসহায় আঁকি জোড়ায় তড়িৎ গতিতে পলক ফেলে শুধায়। কতটা ব্যথা, কতটা আবেগ ছিল কথাটিতে। রাজিত মেহবিনের আঁকিজোড়া ছলছল হয়ে ওঠে। নিজেকে অসহায় লাগছে তার। বুঝতে গিয়েও বুঝতে পারছে না। তার মস্তিষ্ক শুধুমাত্র মায়রা এবং আরহামের ঘনিষ্ঠ মুহূর্তগুলো হাতছানি দিচ্ছে। আরহাম তার হাত জোড়া ছেড়ে দিয়ে হতাশার সুরে বলল, গাড়িতে উঠে পড়ো মেহবিন। মেহবিন দ্বিরুক্তি দেখালো না, চুপচাপ গাড়িতে বসে পড়ল। অন্তু তালুকদার বাড়িতে এসে জানতে পারলো মেহবিন বাড়িতে নেই। তাই আরহামের মায়ের অনুমতি নিয়ে সে মেহবিনের ঘরে গিয়ে মেহবিনের ঘরটা ঘুরে দেখছে। আরামদের বাড়ির প্রতিটি ঘর যেন এক একটা বড় বড় ড্রয়িং রুমের ন্যায়। একসাথে অনেকগুলো মানুষ একটি ঘরে খুবই সহজে থাকতে পারবে। অন্তু গিয়ে মেহবিনের বারান্দা দাঁড়িয়ে চারিপাশটা ভালো করে পর্যবেক্ষণ করলো। আরিয়ান মেহবিনের ঘরে এসেছিল মেহবিনের সাথে গল্প করতে। মেহবিনকে ঘরে না পেয়ে সে বারান্দার সামনে গিয়ে দেখতে পেল অন্তু অপর দিকে ঘুরে দাঁড়িয়ে আছে। অন্তু এবং মেহবিনের শারীরিক গঠনে কিছুটা মিল থাকায় আরিয়ান অন্তুকে মেহবিন ভেবে আদেশের সুরে বলল, মেহু, তোর একমাত্র এক্স দেবর সারাদিন খাটুনি করে বাসায় ফিরল, অথচ তুই বারান্দায় বসে আছিস। যা গিয়ে আমাদের জন্য কফি করে নিয়ে আয়। আরিয়ানের কথায় অন্তুর মাথায় দুষ্ট বুদ্ধি চাপল।
আরিয়ানের কথা সে অনেক শুনেছে, সে নাকি কলেজের ক্র্যাশ বয়। আরিয়ানের গলার স্বর শুনেই সে বুঝে ফেলেছে আরিয়ান স্বয়ং তার পিছনে দাঁড়িয়ে আছে। সে খানিকটা কেশে গলার স্বর কিছুটা চিকন করে শুধালো, অসভ্য ছেলে, এক্স ভাবি হই আর প্রেজেন্ট ভাবি হই, ভাবি তো তাকে অর্ডার করছিস? এত বড় স্পর্ধা তোর, এখনই পা ধরে মাপচা, না হলে ফুপিকে গিয়ে তোর নামে নালিশ করে গালে থাপ্পড় খাওয়াবো। কথাটি বলে মাপ চাওয়ানোর জন্য অন্তু নিজের পা পেছন থেকেই বাড়িয়ে দেয়। আরিয়ান গলার স্বর শুনে অনায়াসে বুঝতে পারে মেহবিন নয়, তার সাথে অন্তু ফাজলামি করেছে। রাহেলাস থেকে শুনেছিল সে মেহবিনের সাথে দেখা করতে অন্তু এসছে। আরিয়ানও দুষ্টুমি করে বলে ওঠে, এক্স ভাবি যেহেতু বলেছে তাহলে মাপ তো চাইতেই হয়। কথাটি বলেই আরিয়ান পেছন থেকে অন্তুর পা টেনে ধরে। টান সামলাতে না পেরে মেঝেতে পড়ে গিয়ে কোমরে হাত দিয়ে মাগো বলে চেঁচিয়ে ওঠে অন্তু। খিলখিলি এসে ওঠে আরিয়ান। অন্তু এক মুহূর্তের জন্য স্তব্ধ হয়ে যায় আরিয়ানের হাসি মাখা মুখশ্রীখানা দেখে। বর্ষাকালের ছোট্ট একটি অংশে একটি তিল দৃশ্যমান, যা হাসলে সুস্পষ্ট হয়ে ওঠে। বেশ সুন্দর লাগে দৃশ্যটি। ছেলেটি বুঝছি হাসলে এত সুন্দর লাগে, হ্যাঁ? আরিয়ান হাসতে হাসতে খেয়াল করলো অন্তুর গালে হাত দিয়ে বসে আছে। আরিয়ান কিছুটা ঝুঁকে অন্তুর মাথা আলতো করে মেরে বলল, আরিয়ান হাসান তালুকদারের সাথে চালাকি করে লাভ নেই মিস, বুঝলে? আরিয়ানের কথা মাঝেই মেহবিন তার ঘরে প্রবেশ করে আরিয়ান এবং অন্তুকে মেঝেতে দেখে প্রশ্ন করে, অন্তু তুই কখন এলি? আর আরিয়ান, তোরা এইভাবে মেঝেতে কি করছিস? আরিয়ান দ্রুত উঠে যায়। মেহবিন হাত ধরে অন্তু উঠে দাঁড়ায়। আরিয়ান হাসতে হাসতে জবাব দেয়, তোর গাধা বান্ধবী দ্য গ্রেট আরিয়ান হাসান তালুকদারকে বোকা বানাতে চেয়েছিল, কিন্তু নিজেই বোকা বনে গেছে। জাস্ট এ ব্লাডি ফুল, হা হা হা। রাগে ফুসতে ফুসতে অন্তু মাথা নিচু করে চেঁচিয়ে জবাব দেয়, আমাকে একদম অপমান করবেন না আরিয়ান ভাইয়া, চুপ করুন। মেহবিন কিছু না বুঝতে পেরে বলল, এখানে হচ্ছেটা কি? আমাকে কেউ ক্লিয়ার করে বলবে? অন্তু তুই কি করেছিস? অন্তু মুখ ঘুরিয়ে জবাব দিল, তোর এত কিছু শুনতে হবে না। আরিয়ান আরেক দফা হেসে ওঠে কোমরে হাত রেখে। তাদের কথার মাঝেই নিচ থেকে স্টুপিড মেয়ে, কোথায় তুমি? কথাটি ভেসে ওঠে। মেহবিনের বুঝতে বাকি নেই আরহাম তাকে ডাকছে। এই লোক ছাড়া তাকে স্টুপিড বলে সম্বোধন কে বা করবে। তাই মেহবিন সহ আরিয়ান এবং অন্তু নিচে নেমে আসে। মেহবিনকে নিচে নামতে দেখে আরহাম মেহবিনের হাতে একটা বড় প্যাকেট ধরিয়ে পড়ল। তোমার যে কালকে থেকে মাইগ্রেনের ব্যথা উঠেছে কাউকে জানাওনি কেন? রায়লার থেকে আমার জানতে হলো। নিজের খেয়াল রাখতে পারো না নাকি? স্টুপিড কোথাকার। মেহবিন প্যাকেটে দেখতে পায় তাতে কিছু মাইগ্রেনের ওষুধ আছে। মেহবিন নাক উঁচিয়ে আরিয়ানকে উদ্দেশ্য করে বলল, আরিয়ান তোর ভাইকে বলে দে নিজের বউকে নিয়ে যেন ব্যস্ত থাকে, আমার ব্যাপারে যেন নাকটা একটু কম গলায়। হুম, আমি কারো ব্যাপারে নাক গলাচ্ছি না। তুমি যেহেতু আমার বাড়িতে আছো, সুতরাং এইটা আমার একটা কর্তব্যের মধ্যে পড়ে। মামার আমানত হিসেবে তুমি আছো আমার কাছে। আমানতের খেয়ানত কি করে করি? আর যাই হোক, আরহাম হাসান তালুকদার নিজের ডিউটি খুব ভালোভাবে ফুলফিল করতে পারে, ইউনো। আরহামের কথা শুনে মনটা বেজায় খারাপ হয়ে যায় মেহবিনের। আরহামের কাছে সে শুধু দায়িত্ব, কিন্তু কেন এই দায়িত্ব বয়ে বেড়াচ্ছে আরহাম? অবরের কাছে তাকে ফিরে যেতে দিল না সে, কেন? আরহাম সুখে থাকুক তার স্ত্রীকে নিয়ে। মেহবিন তো চায় আরহাম ভালো থাকুক, তবে আরহাম তার ভালো থাকার মাঝখানে কেন মেহবিনকে দেয়াল হিসেবে তৈরি করছে? মেহবিন তো চায়নি আরহাম ভাবুক। মেহবিনের দিকে তাকিয়ে আর মনে বলে ওঠে, অ্যাটলিস্ট আরহাম তার নিজের মানুষকে খুব যত্ন করে আগলে রাখতে জানে। তুমি কি তা বোঝো স্টুপিড মেয়ে? মেহবিন হয়তো শুনেছে কথাটি, কিন্তু কোনো প্রতিক্রিয়া দেখালো না। ফেলফেলে দৃষ্টিতে তাকিয়ে রইল। আরিয়ান মুচকি হাসলো। অন্তু কিছু বুঝতে পারলো না। আরহাম সিঁড়ি বেয়ে উপরে চলে গেল। সকালে নাস্তা করার সময় আরহামকে নাস্তা পরিবেশন করে মায়েরা আরহামের পাশে বসে পড়ে। রাহেলা এসে আরিয়ান এবং মেহবিনের নাস্তা দিয়ে যায়। শিরিন বেগম অসুস্থ থাকায় তার ঘরে নাস্তা পাঠানো হয়েছে। নাস্তা খেতে খেতেই মায়েরা আবদার জুড়ে বসে আরহামের কাছে। আরহাম ডার্লিং, আমার কিছু শপিং করার দরকার, তাই আমি ঠিক করেছি আজকে সারা দিন তুমি এবং আমি শপিং করব। আরহাম মায়েরা চুলগুলো কানে গুঁজে দিয়ে বলল, ওকে, তারপর শপিং শেষে একটা ক্যান্ডেল লাইট ডিনার হয়ে যাক, কি বলো? মায়েরা ইয়াহু বলে চেঁচিয়ে ওঠে। আরিয়ান তার ছেলে হাসি দিয়ে নাস্তা করতে থাকে। আরহাম তাকায় মেহবিনের দিকে। সে একদৃষ্টিতে নাস্তার প্লেটের দিকে তাকিয়ে নাস্তা করে যাচ্ছে, যেন তার সামনে কেউই নেই। প্রতিক্রিয়াহীন একজন রমণী। তখনই সে কাছ থেকে উপস্থিত হয় অভ্র। বর্তমান স্বামীর সামনে ভালোবাসা মানুষের হুট করে হাত ধরলে সেই পরিস্থিতি কেমন বিচ্ছির হতে পারে তা আরহামের মুখশ্রী দেখলেই স্পষ্ট ধারণা করা যায়। অভ্র
হুট করে এসে মেহবিনের হাত ধরে বলে ওঠে। মেহবিন চলো, বেশি দেরি করা যাবে না। অভ্রকে হুট করে আসতে দেখে মেহবিনও কিছুটা ভেবাচায় খেয়ে যায়। আরহাম হাত শক্ত করে দাঁড়িয়ে অভ্রের শার্ট এক প্রকার টেনেই মেহবিনের থেকে সরিয়ে নিজের সামনাসামনি দাঁড় করিয়ে অধরের অন্তঃস্থলে জোরপূর্বক হাসির রেখা ফুটিয়ে বলল, দেশে ফিরে প্রথমবার আমাদের বাড়িতে এলি তুই, এসেই ভাইদের রেখে ভাবির কাছে চলে গেছিস। এটা কেমন কথা? ভাবি এতই আপন হয়ে গেল? আরহামের সাথে আরিয়ানও তাল মিলিয়ে বলে, এখন তো মেহবিন ভাবি তোর সব হয়ে গেল, কিন্তু আমরা যে তোর 2টি ভাইও আছি সেদিকে খেয়াল আছে তোর? মেহবিনকে ভাবি সম্বোধন করার কিছুটা আকাশ থেকে যেন পড়লো অভ্র। অবাক হয়ে প্রশ্ন করে, ভাবি? কে ভাবি? আরিয়ান খাবার খেতে খেতে বলে, কেন তুই জানিস না? ভাইয়া এবং মেহুর জাস্ট ডিভোর্সের প্রসেসিং চলছে, এখনও কিন্তু পুরোপুরিভাবে ডিভোর্সটি হয়নি। সো সেই হিসেবে মেহু হলো তোর ভাবি আর তুই হলো তার আদরের দেবরজি। অভ্র আরিয়ানের কথা শুনে অভ্র আরামের দিকে রাগান্বিতভাবে তাকাতেই আরাম বাঁকা হাসি দিয়ে বলল, তামির আদরের দেবরজি, ভাবিকে নিয়ে কোথায় যেতে চাচ্ছিলে তুমি এত সকাল সকাল? আমাকে এখন তোকে কৈফিয়ত দিতে হবে? আঙ্গুল উঁচিয়ে আরামকে প্রশ্ন করে অভ্র। সে আঙ্গুল হাত দিয়ে নামিয়ে ধীর গলায় আরহাম বলল, তোর বড্ড সাহস হয়ে গেছে অভ্র, আরহাম হাসান তালুকদারকে আঙুল উঁচিয়ে প্রশ্ন করছিস। বেশি স্পর্ধা কিন্তু ভালো না। আর হ্যাঁ, দিতে হবে, মেহবি এখনো আইনত আমার স্ত্রী। মেহবিন বুঝতে পারলো সে এখন কিছু না বললে দুই ভাইয়ের মাঝে বেশ বড়সড় ঝগড়া লেগে যাবে। মায়েরা শুধুমাত্র ঠায় বসে নীরব দর্শকের মতো দেখে যাচ্ছে সবকিছু। মেহবিন উঠে আরহাম এবং অভ্রের মাঝখানে দাঁড়িয়ে বলল, হ্যাঁ, আইনগত হয়তো আমি এখনো স্ত্রী, কিন্তু 3 মাস পরেই এই কাগজ কলমের সম্পর্ক থেকে আমি মুক্ত হব। শর্ত মতে আমি ফিরে যাব অব্র ভাইয়ের কাছে। কথাটি শুনেই আরহাম হাত মুঠো করে শক্ত করে ফেলে। অভ্র তৃপ্তির হাসি হাসে। মেহবিন নিজেকে শক্ত করে অভ্রকে উদ্দেশ্য করে বলে, অব্র ভাইয়া আপনি বসুন, আমি রেডি হয়ে আসছি। মেহবিন উপরে চলে যেতে নিলেই আরিয়ান মেহবিনের সামনে এসে শুধায়, কিন্তু এত সকালে অব্র ভাইয়ার সাথে কোথায় যাচ্ছিস? আমার কিছু বই কিনতে পুরান ঢাকার দিকে যেতে হবে। এত দূরে একা যাব না, তাই অব্র ভাইকে বললাম। তাছাড়া আমাদের তো কিছুটা সময় কাটানো প্রয়োজন বিয়ের আগে, তাই না? কথাটি বলেই সোজা উপরে চলে গেল মেহবিন। একটিবার আরামের দিকে ফিরেও তাকালো না। আরামের দৃষ্টি মেহবিনের দিকেই, কিন্তু মেহবিন সোজা উপরে চলে গেল। মেহবিন কাল রাতে কঠোর সিদ্ধান্ত নিয়ে ফেলেছে। এইভাবে যন্ত্রণা নিয়ে কতদিন থাকবে সে? হ্যাঁ, আরাম তো তাকে ডিভোর্স দিয়ে তারই সামনে স্ত্রীকে নিয়ে সুখের সংসার করছে। তাহলে সে কেন পারবে না? অবশ্যই পারবে। তাছাড়া অভ্রের সাথে তো শুরু থেকে তার বিয়ে ঠিক হয়েছিল। সে রেডি হয়ে নিচে গিয়ে অভ্রের সামনে গিয়ে বলল, চলুন, আমি রেডি। অভ্র হাসি মুখে মেহবিনকে নিয়ে বেরিয়ে যায়। আরিয়ানও নাস্তা করে নিজের ঘরের দিকে চলে যায়। সে বুঝতে পারছে তার ভাইয়ের মনে কতটা ভয়ঙ্কর দুর্যোগ চলছে। না পারছে রইতে, না পারছে সইতে। আরাম তার হাতে থাকা গ্লাসটা ফেলে দিয়ে উপরে চলে যায়। সে চাইলেই এখন মেহবিনকে আটকাতে পারত, কিন্তু সে পারবে না। এতেই মেহবিনের ক্ষতি হতে পারে। চারদিকে শত্রুপক্ষ নজরে রেখেছে সবকিছু। আরাম জানালা দিয়ে দেখতে পেল মেহবিন এবং অভ্র এক প্রকার হাসতে হাসতেই বেরিয়ে যাচ্ছে। অভ্রের গাড়িতে উঠে যায় মেহবিন। অভ্র গাড়িতে উঠে গাড়ি নিয়ে বেরিয়ে যায়। মেহবিনও বুঝতে পেরেছে আরাম তাদের দিকে তাকিয়ে আছে। মেহবিন খুব ভালো করে জানে আরাম তাকে একা ছাড়বে না। সে ঠিকই তার দেহরক্ষীকে গোপনে অভ্র এবং তার পেছনে পাঠিয়ে দেবে। তবে কি আরামের মনেও তার বসবাস রয়েছে? তাহলে আরাম কেন এমন করছে? কেন করলো মায়েরা কি বিয়ে? যতবারই প্রশ্নগুলো হাতছাড়ে দিচ্ছে তার মস্তিষ্কে, সে ততবারই নিরুত্তর হয়ে যাচ্ছে। অপরদিকে মায়েরা আরামের পাশে দাঁড়িয়ে অবাক হয়ে প্রশ্ন করে, তাকে আটকাবে না? তাকে আটকানোর সাধ্য আমার নেই। আরামের গম্ভীর উত্তর। এত ভালোবাসো কেন তাকে? আরাম স্মিত হেসে বলে, কারণ আমার মনের গহীনে সে, আমার মনের গহীনে শুধু তারই বসবাস। কথাটা বলেই আরাম বেরিয়ে যায়। আরাম তার স্টাডি রুমে গিয়ে তার বক্স থেকে একটা চিঠি বের করে। চিঠি বলে ভুল হবে, এক প্রকার হুমকির চিঠি পায় সে মেহবিন এবং তার বিয়ের দিনই। তাতে লেখা ছিল, আরহাম হাসান তালুকদার, নিজের ধ্বংসের জন্য প্রস্তুত হও। তোমার সব থেকে প্রিয় জিনিসকে তোমার থেকে কেড়ে নিব। তার মৃত্যু নিজ চোখে দেখবে তুমি, তুমিও বুঝবে নিজের সব থেকে প্রিয়জনকে হারানোর বেদনা কতটা কষ্টের। তিলে তিলে মরবে তুমি। অফিসার আরহাম হাসান তালুকদার, প্রস্তুত হও। 3 মাস সময় আছে তোমার হাতে।
আরাম চিঠিটা পরে বুঝতে পেরেছিল তার খুব কাছের কাউকে তার কোনো শত্রু কেড়ে নিতে চাইছে। মায়ের পরে আরামের কাছে সব থেকে কাছে তার প্রেয়সী মেহবিন, সেই ছোটবেলা থেকে। স্বাভাবিকভাবে আরামের মায়ের আয়ু সাময়িক, তিনি ক্যান্সারে এমনিতেই মারা যাবে। স্বাভাবিকভাবে মেহবিনকে তার শত্রু টার্গেটে রেখেছে। কিন্তু কে সেই শত্রু? তার কোন আপনজনকে কেড়ে নিয়েছিল আরাম? আরামের কাছে কোনো উত্তর নেই। সেই শত্রুকে যথাসম্ভব ধরতে হবে, তাকে কিছুতেই বুঝতে দেওয়া যাবে না মেহবিন আরহামের সব থেকে বড় দুর্বলতা। আরহাম বিড়বিড়িয়ে বলে ওঠে, আমার হাতে 3 মাস সময় আছে, তার মধ্যেই ওই কালপিটটাকে ধরতে হবে। বাট হাউ? কোনো ক্লু খুঁজে পাচ্ছে না। আরাম ভাবতে পারল না, উঠে দাঁড়িয়ে শার্ট গায়ে জড়িয়ে বেরিয়ে গেল। বইয়ের স্টোরে এসে একের পর এক বই তুলে নিয়ে তা খুঁড়িয়ে খুঁড়িয়ে দেখছে মেহবিন। অভ্র অস্থির হয়ে মেহবিনের আশেপাশে ঘুরছে। মেহবিন এমনভাবে বই পড়ছে যেন অভ্র তার পাশে দাঁড়িয়ে আছে, সেদিকে তার কোনো খেয়ালই নেই। অথচ মেহবিন এমন ছিল না, সে সর্বদা অভ্রের মনোযোগ আকর্ষণ করতে চাইতো। অভ্র কিছুটা ধীর গলায় মেহবিনকে শুধালো, কয়েকদিন পর তো আমাদের বিয়ে, তুমি কি এখনো আমার থেকে দূরে থাকবে মেহবিন? চলো কিছুটা সময় আমাদের নিজেদের মতো করে কাটিয়ে নেই। আজকে ক্যান্ডেল নাইট ডিনার হলে কেমন হয়? কথাটি বলেই অভ্র মেহবিনের হাত ধরতে চাইলে মেহবিন চট করে তা সরিয়ে ফেলে, বিরক্তির সহিত বলে, বিয়ের এখনো অনেক দূর, এখন কি এতটা ক্লোজ হওয়াটা ঠিক অব্র ভাইয়া? অভ্র মুখ ঘুরিয়ে ফেলল। মেহবিন অভ্রকে গুরুত্ব দিল না, সে চট করে বলল, অব্র ভাইয়া, আপনার মনে হুট করে আমার জন্য ভালোবাসার উৎপত্তি কি করে হলো, তাও আমার বিয়ের পরে? মেহবিন সন্দেহের প্রশ্নের জবাবে অভ্র অবাক হয়ে উত্তর হয়ে বলল, তোমাকে তো বলেছিলাম মেহবিন, তোমার থেকে দূরে যাওয়ার পরে আমি বুঝতে পেরেছি আমি তোমাকে কতটা ভালোবাসি। তাছাড়া আমাদের বিয়ে তো অনেক আগে থেকেই ঠিক হয়েছিল, মাঝখান থেকে আরহাম এসে। অভ্রের কথার মাঝেই মেহবিন হাত দিয়ে তাকে থামিয়ে কিছুটা তাচ্ছিলে হাসি দিয়ে শুধায়, বুঝলাম অব্র ভাই, আমার প্রচন্ড পানি পান করতে ইচ্ছে করছে, চট করে একটা পানির বোতল কিনে নিয়ে আসুন। আমি এক্ষুনি নিয়ে আসছি। কথাটি বলেই অভ্র স্টোর থেকে বেরিয়ে যায়। অভ্র বেরিয়ে যেতেই মেহবিন স্টোরের আরেক পাশে গিয়ে পেছনে ঘুরে থাকা ব্যক্তির পিছনে গিয়ে দাঁড়ায়, যিনি এক প্রকার বই কেনার ভান ধরে বই হাতে দাঁড়িয়ে আছে। মেহবিন কিছুটা কেসে বলল, আরহাম সাহেব, আপনার বউ কি জানে আপনি আপনার সব কাজ ফেলে আপনার প্রাক্তন বউকে পাহারা দেওয়ার জন্য বইয়ের দোকানে ঘুরে বেড়াচ্ছেন? প্রাক্তন বউ তার প্রেমিকের সাথে কিভাবে নিজেদের মতো সময় কাটাচ্ছে তার নজর রাখতে এসেছেন বুঝি আরহাম সাহেব? মেহবিনের প্রশ্নে কাছতে কাছতে আরামের হাত থেকে বই পড়ে যায়। সে হয়তো আশা করেনি মেহবিন থেকে এতটা দ্রুত সবাই চিনে ফেলবে। মেহবিন আরহামের ভয়ার্ত মুখশ্রী দেখে মুখ চেপে হাসে। আরহাম দ্রুত বইখানা তুলে মেহবিনকে হাসতে দেখে ক্ষিপ্ত গলায় প্রশ্ন করে, হাস্য কেন স্টুপিডের মতো? কারণ আপনার ভাষ্য মতে আমি স্টুপিড, তাই। কিন্তু আপনি প্রথমে বলুন, আপনি অফিসে না গিয়ে আমার উপর গোয়েন্দাগিরি করছেন কেন? আরহাম পকেটে হাত রেখে কিছুটা ভাব নিয়েই ঠোঁটের কোণে আলতো হাসি ফুটিয়ে বলল, আমার এত ফালতু সময় ওয়েস্ট করার মতো সময় নেই যে তোমার উপর নজরদারি করব। আপনি জাস্ট মেহবিন ভ্রুকুসকে প্রশ্ন করে। আরহাম ফের প্রশ্ন করে মেহবিন। আরহাম তার হাতে থাকা উপন্যাসের বইটি দেখিয়ে বলে, মায়েরার নাকি খুব বই পড়ার শখ হয়েছে, তাই এসেছিলাম কিনতে। তা সেই বই তো লোকাল এরিয়া থেকেই নিতে পারতেন, হঠাৎ পুরান ঢাকায় কেন আসলেন? আসলে একটা ক্লায়েন্ট মিটিংয়ে এদিকে এসেছিলাম, তাই আর কি, এই দোকান দেখে ঢুকে পড়েছিলাম। হঠাৎ এই দিকে মিটিং পড়লো কেন? আরহাম মেহবিনের পুলিশের ন্যায় জেরাতে কিছুটা নয়, বেশ বিরক্ত আরহাম। একজন ক্রাইম অফিসার হয়ে স্টুপিড মেয়েটার জেরা নিতে পারছে না আরহাম। আরহামের ভ্যাবাচাকা মুখশ্রী দেখে বেশ মজা পাচ্ছে মেহবিন। সে মুখ চেপে হাসছে। আরহাম আঙ্গুল তাক করে মেহবিনকে কিছু বলার পূর্বেই সেখানে বোতল হাতে নিয়ে অভ্র উপস্থিত হয়। আরহামকে যেন এই মুহূর্তে দেখে বেশ অবাক। সে অবাক হয়েই প্রশ্ন করে, এখানে কি করিস তুই? আমার যতটুকু ধারণা এই সবটা তোর নয়, তাই আমি এখানে কি করছি তার কোনো কৈফিয়ত আমি তোকে দিব না। আরামের থেকে এমন উত্তর পেয়ে অভ্র রাগের দাঁত কটমট করে বলল, মেহবিন চলো, আজকে আমরা সারাদিন ঘুরে রাতে ক্যান্ডেল নাইট ডিনারে যাব। মেহবিনও আরামকে এক প্রকার শুনিয়ে জবাব দেয়, হ্যাঁ যাওয়া যায়, চলুন। মেহবিনের উত্তর পেয়ে অভ্র মেহবিনের হাত ধরলে তাতে বাদ ছেড়ে অভ্রের থেকে মেহবিনের হাত ছাড়িয়ে নেয়। অভ্র ভ্রু নাচিয়ে প্রশ্ন করল, এটা কি হলো? আগেই বলেছিলাম বড় ভাবি হয়, যখন তখন হাত ধরবি না।
তাও দেখছি তুই বারবার কথার অবাধ্য হচ্ছিস। হাত কি আস্ত রাখতে চাইছিস না? আরহাম শেষের কথাটি খুব আস্তে করে বলায় মেহবিন শুনতে পায় না। অভ্র হাত নামিয়ে হুমকিতে এক প্রকার দমে যায়। আরামের স্বভাব সে জানে, সহজে রেগে যায় না। রেগে গেলে লঙ্কাকাণ্ড বাঁধিয়ে দেওয়ার ক্ষমতা রাখে। মেহবিন আরহাম এবং অভ্রের মাঝে দাঁড়িয়ে আরামের দিকে রাগান্বিতভাবে তাকিয়ে বলল, আপনার সমস্যাটা কি বলুন তো? বন্দি তো করেই রেখেছেন, এখন কি আমাকে ঘুরতেও দিবেন না? আরাম প্রশ্নের জবাবে মুচকি হেসে বলে, দিব তো, কিন্তু তোমরা দুজন না, আমরা তিনজন। অভ্র সঙ্গে সঙ্গে বলে ওঠে। হোয়াট? মেহবিন অবাক হয়ে তাকিয়ে থাকে। আরহাম অভ্রের কাঁধে হাত রেখে বলে, এত অবাক হওয়ার কি আছে ভাই? এতদিন পরে দেশে ফিরে শুধু ভাবির সাথে ঘুরলে চলবে? ভাইয়ের সাথেও তো একটু ঘুরতে হবে, ভাইকেও টাইম দিতে হবে। তাছাড়া ক্লায়েন্টের সাথে মিটিং করে আমি এখন ফ্রি, সো আমরা একসাথে একদিন ঘুরতেই পারি, তাই না? মেহবিনের আব্রাহামের কথায় শুনে কিছুটা তীক্ষ্ণ গলায় খোঁচা মেরে শুধালো, কিন্তু আপনার মায়েরা ডার্লিং কোথায়? সে আপাতত তার পাপার বাড়িতে গিয়েছে, আর আমি আমার ভাইয়ের সাথে একটা দিন স্পেন্ড করব। তাতে কি বলবে? আরহামের জবাবে মেহবিন থেমে যায়। অভ্র শক্ত মুখস্থিতে দাঁড়িয়ে থাকে। তার সব প্ল্যানের মধ্যে আরহাম কেন এসে জল ঢেলে দেয়? কেন জল ঢেলে দিয়েছে? কিছু বলতে পারছে না, মুখ খিচে দাঁড়িয়ে রইল সে। আরহাম তা দেখে বাঘা হাসলো। মেহবিনের নজর তাই এড়ালো না। মায়েরা আরহামের মায়ের ঘরে এসে দরজার টোকা দেয়। দরজার শব্দ অনুসরণ করে আরহামের মা মায়েরাকে দেখে বলে, মায়েরা, তুমি তোমার বাবার বাড়ি থেকে এসেছো, কেমন আছেন তিনি? মায়েরার মা নেই, বাবা আছেন শুধু। ব্যবসা কাজে বিদেশে ঘুরে বেড়ান। কাল রাতে বাংলাদেশ এসেছেন। বাবা এসছে শুনে বাবাকে দেখতে ছুটে গিয়েছিল মায়েরা। মায়েরা শিরিন বেগমের পাশে বসে বলল, আলহামদুলিল্লাহ ভালো। আন্টি, আপনার শরীর এখন কেমন? শিরিন বেগম হতাশ হয়ে বললেন, আগের থেকে ভালো। কিছুক্ষণ পরে আরিয়ানের সাথে হসপিটালে যাব। কিসব ট্রিটমেন্ট নাকি করবে। আরিয়ান যতই চেষ্টা করুক, আমি তো জানি আমার হাতে সময় একদমই নেই। মেহবিনকে ছোটবেলা থেকে নিজের ছেলের বউ করার ইচ্ছে ছিল। ভালোই বিপদটা কেটে গেলে আরহাম এবং মেহবিনের সুখের একটা সংসার হবে। ওদের সুখী দেখলে শান্তিতে মরতে অন্তত পারবো। মায়েরা শিরিন বেগমের কথা শুনে কিছুক্ষণ নীরব থেকে প্রশ্ন করল, আপনার শেষ ইচ্ছা ছিল মেহবিনকে নিজের ছেলের বউ হিসেবে দেখে যাওয়া, কিন্তু কেন হঠাৎ এমন কেন? হঠাৎ এমন প্রশ্ন করলে যে মা? না মানে আপনার কেন মনে হলো না মেহবিনের থেকে হয়তো অন্য কেউ আপনার ছেলের বউ হওয়ার যোগ্যতা রাখে? কথাটি বলেই মাথা নুইয়ে ফেলল মায়েরা। শিরিন বেগম আলতো হেসে নিজের চশমা চোখে দিয়ে পাশে থাকা আরহাম এবং মেহবিনের একটা ছোটবেলার ছবি মায়ের হাতে দিল। মায়েরা দেখতে পেল দুই ঝুটি করা ছোট্ট একটা বৃষ্টির মেয়ে গাছের নিচে বসে ফুলের মালা গাচ্ছে। বয়স আনুমানিক ৬-৭ বছর হবে। সেই মেয়েকেই গাছের আড়াল থেকে মুগ্ধ হয়ে ১২ থেকে ১৩ বছরের কিশোর দেখে যাচ্ছে। পরনে তার স্কুল ড্রেস, এলোমেলো চুল, ফর্সা খামার্ত মুখশ্রী। চিনতে পারছো এতে? শিরিন বেগমের প্রশ্নে মায়েরা শিরিন বেগমের দিকে তাকাতেই তিনি জবাব দেন, আমার ছোট্ট আরহাম এবং মেহবিন। ছবিটা মেহবিনের বাবা মানে আমার ভাই তুলেছিল। বাগানটি মেহবিনদের। দুপুরের দিকে ছোট্ট মেহবিন গাছের নিচে বিভিন্ন ফুলের মালা বানাতো। আমার ছোট্ট ছেলেটা সেই দৃশ্য দেখতে স্কুল থেকে ক্লান্ত হয়ে প্রতিদিন ছুটে যেত তার মামুর বাসায়, শুধুমাত্র তার প্রেয়সীকে দেখতে। ছোটবেলা থেকেই মেহবিনের প্রতি আলাদা একটা টান ছিল আরহামের। অন্য কেউ না বুঝলেও আমি বুঝতাম আমার ছেলেটা ধীরে ধীরে ভালোবেসে ফেলেছে আমার ছোট্ট মেহুকে। মায়েরা যেন ফের ছবিটার দিকে তাকালো। শিরিন বেগম পুনরায় বলল, আমার ছেলেটা ছোট থেকেই এমন চাপা স্বভাবের। অভ্রের সাথে যখন মেহবিনের বিয়ে ঠিক হলো, তখন আমি দেখেছিলাম আমার ছেলেটা কত ভেঙে পড়েছিল, বলতে পারতো না। কিন্তু আমি তো মা, আমি অনুভব করেছিলাম মেহুকে ছাড়া আমার ছেলেটা মরে যাবে। তাই শেষ সময় ভাইয়ের কাছে মেহুকে চেয়ে বসলাম। বোনের আবদার রেখে ভাইও তার মেয়েকে আমার ছেলের হাতে তুলে দিল। কিন্তু হঠাৎ এমন বিপদে সব এলোমেলো হয়ে গেল। জানি না আমার মেহু এবং আরাম কবে এক হবে। কথাটা বলেই শিরিন বেগম দীর্ঘশ্বাস ফেলল। অপরদিকে শপিং মলে আরহাম এবং অফরের সাথে মেহবিন একটা পর একটা দোকানে ঢুকে নিজের জন্য জামা চুজ করছে, কিন্তু তার কোনো কিছুই পছন্দ হচ্ছে না। অভ্র কোনো জামা পছন্দ করে দিলেই আরহাম এক প্রকার নাক ছিটকে তা প্রত্যাখ্যান করে দিয়ে বলে, ছি, তোর চয়েস এত বাজে।
এইসব রং স্টুপিড মেয়েকে একদম মানাবে না। মেহবিনেরও অভ্রর পছন্দ করার জামাগুলো তেমন পছন্দ হয়নি, তা তার মুখস্থ দেখলে বোঝা যাচ্ছে। অভ্র কোমরে হাত রেখে বলে, তাহলে কোন রং মানাবে মেহবিনকে? আরহাম তার পাশে থাকা একটা টকটকে সবুজ পাড়ের লাল টকটকে মেহবিনের গায়ে জড়িয়ে ধরে শাড়ি মেহবিনকে আয়নার সামনে দাঁড় করিয়ে বলে, দেখো মেয়ে, তোমায় লাল শাড়িতে খুব সুন্দর লাগছে। তোমাকে লাল শাড়ি পরলে বউ বউ লাগে। আয়নায় নিজেকে দেখে মেহবিনের অধরের কোণে তৃপ্তির হাসি ফুটে ওঠে, যার অর্থ তার পছন্দ হয়েছে। অভ্রের একটা ফোন আসে, সে বিরক্ত হয়ে বাইরে চলে যায়। মেহবিন আয়নার সামনে দাঁড়িয়ে ফের আরহামকে প্রশ্ন করে, আমাকে বউ বউ লাগবে বুঝি? চুকচুকে বউ। আসল বউ নাকি নকল বউ? মনের মতো বউ। সে বউ আবার কেমন বউ? যে বউ আমার মনের গহীনে রয়েছে, যাকে ঘিরে আমার মনে হাজারো স্বপ্ন, কে রয়েছে আপনার মনের গহীনে? হাজারো অভিযোগ তাকে ঘিরে, যে রয়েছে আমার মনের গভীরে। মেহবিনের ইচ্ছে ছিল আরহামের থেকে ডিভোর্স নিয়ে অভ্রের কাছে ফিরে যাওয়া। সে তো আরহামকে নয়, বরং অভ্রকে ভালোবাসে। সে ঠিকও করে ফেলেছে ডিভোর্সের পরে, অর্থাৎ 3 মাস পরে অভ্রকে বিয়ে করবে। তখন আরহাম কি করবে আন্টি? মায়ের প্রশ্নে কিছুটা নড়ে চড়ে বসে শিরিন বেগম। সত্যিই তো বিয়ের পরে একদিনের জন্য আরহামকে নিজের স্বামী হিসেবে মেনে নিতে পারেনি মেহবিন। 3 মাসের সময়টুকু শেষ হয়ে গেলে মেহবিন ঠিকই ফিরে যাবে অভ্রের কাছে। তখন কি করবে আরহাম? আরহামের মা চিন্তিত হয়ে প্রশ্ন করলেন মায়েরাকে। কিন্তু মা, ডিভোর্স পেপারটাও তো নকল বানিয়েছি আরহাম, তবে মেহবিন কি করে যাবে? ওদের তো আসলে ডিভোর্স হয়নি। মায়েরা আরহামের মায়ের পাশে বসে আরহামের মায়ের হাত ধরে গম্ভীর সুরে জবাব দেয়, ডিভোর্সটা হয়নি, কিন্তু হতে কতক্ষণ? মেহবিন কখনো আরহামকে ভালোবাসেনি। মেহবিনের মন প্রাণ জুড়ে শুধু অভ্র ছিল। যখন বিপদটা কেটে যাবে, তখন সব সত্যি জানার পরেও অভ্রের কাছে ফিরে যাবে। মেহবিন আরহামের কাছে জোর করে ডিভোর্স চাইবে। হয়তো মেহবিনকে আরহাম জোর করে আটকাতে পারবে, কিন্তু ভালোবাসা সেটা কি পাবে কখনো? আরহামের কি ভালোবাসা পাওয়ার অধিকার নেই আন্টি? ছেলের ভবিষ্যতের তিক্ত বেদনার কথা চিন্তা করে শিরিন বেগমের মায়ের মন অদ্ভুত এক ভয়ে প্রবেশ করলো। আরামের জন্য তিনি মেহবিনকে বউ করে নিয়ে এসেছিলেন, কিন্তু মেহবিন তো অভ্রের জন্য তাকে ছেড়ে দিতে পারে। তখন কি করবে শিরিন বেগম? কি করে সামলাবেন ছেলেকে? নিজের মনকে সামলিয়ে নিম্ন সুরে শিরিন বেগম শুধায়, মেহবিন নিশ্চিত আমার ছেলেকে ভালোবেসে ফেলবে, দেখবে। ভালোবাসা হলে আগেই ভালোবাসতো, তা যখন হয়নি এখন তা হবে, তা কি করে আশা করেন? তাছাড়া এখন তো অভ্র দেশে ফিরে এসেছে। আশা করি আমার কথাগুলো ভেবে দেখবেন আন্টি। উঠছি এখন, কিছু লাগলে জানাবেন। কথাটি বলেই আরহাম এবং মেহবিনের ছোটবেলার ছবিটা খাটের কোণায় সযত্নে রেখে শিরিন বেগমের ঘর থেকে বেরিয়ে গেল মায়েরা। শিরিন বেগম পড়ে গেলেন বেশ দোটানায়। কি করবেন ভেবে পাচ্ছেন না। আরামের কথা শুনে আরামের দিকে অদ্ভুতভাবে তাকিয়ে রইল মেহবিন। কে রয়েছে আরামের মহের গহীনে? মায়েরা? মায়েরাই হবে হয়তো। মায়েরা আরামের স্ত্রী, কিন্তু তবুও মেহবিনের আরামের মুখ থেকে শুনতে ইচ্ছে হলো, কে সে যে রয়েছে আরামের মনের গহীনে? মেহবিন হুট করে প্রশ্ন করে বসলো। আরহাম স্মিত এসে জবাব দিল, আমার প্রেয়সী। কে আপনার প্রেয়সী? যাকে আমি ভালোবাসি। ভালোবাসি শব্দটি শুনে বুকটি ছেদ করে উঠল মেহবিনের। লোকটার মুখে ভালোবাসি শব্দটা কতটা শ্রুতিবোধ শোনাচ্ছে। লোকটা মায়েরাকে ভালোবাসে, তাই তো মায়েরাকে বিয়ে করেছে। লোকটা কি প্রতিদিন মায়েরাকে বলে, মায়েরা আমি তোমাকে ভালোবাসি? কথাটি বুঝি খুব ভালো লাগে মায়েরার। মায়েরার তখন বুঝি নিজেকে ভাগ্যবতী লাগে। হয়তো তখন মেহবিনকে কয়েকশো ধন্যবাদও জানিয়ে দেয় তাদের জীবন থেকে সরে যাওয়ার জন্য। মেহবিনের নেত্রপলক ছলছল হয়ে ওঠে, বুক হয়ে উঠল ভারী। আরহাম আয়নায় গিয়ে দেখতে পেল তার প্রেয়সীর নেত্রপল্লবে জমে থাকা বেদনাদায়ক অস্ত্র। আরামের ইচ্ছে হলো সেই অস্ত্রটুকু সযত্নে মুছিয়ে দিতে, কিন্তু সে নিজেকে দমিয়ে রাখলো। মেহবিনের সামনে দাঁড়িয়ে মেহবিনের মাথায় আলতো টোকা মেরে বলল, স্টুপিড মেয়ের মতো কাঁদছো কেন? মেহবিন সঙ্গে সঙ্গে নিজের আঁখি জোড়ার অস্ত্র মুছে দ্রুততার সঙ্গে আরামের কথার বিরোধিতা দেখিয়ে বলল, কই কাচ্ছি, বোধহয় ময়লা ঢুকে গেছে। মেহবিনের মিথ্যে কথা ধরতে পেরে আলতো হাসলো আরহাম। স্মিত এসে জবাব দিল, এত ভাবতে যেও না মেয়ে, তুমি তো স্টুপিড। এত জটিল হিসাব মাথায় ঢুকবে না। উল্টো হিসেবে গড়বেল করে ভ্যা ভ্যা করে কেঁদে ফেলবে, যেমন এখন কাঁদছো ছিচকাতুরে মেয়ে একটা।
মেহবিন কোমরে হাত গুজে হাত উঁচিয়ে রেগে তেড়ে গিয়ে প্রশ্ন করলো। কি বললেন? আমি ছিচকাতুনি? ছিচকাতুনি তো, কথায় কথায় কেঁদে দাও। ধরো টিস্যুটা নিয়ে জল মুছে ফেলো। কথাটি বলেই পকেট থেকে টিস্যু বের করে মেহবিনের দিকে আরহাম বাড়িয়ে দিল। মেহবিন নিল না, মুখ ঘুরিয়ে ফেলল। আরহাম মেহবিনকে জোর করে নিজের দিকে ঘুরিয়ে টিস্যু দিয়ে যত্ন সহকারে মেহবিনের অস্ত্র মুছে দিল। মনে মনে সে বিরাট এক সিদ্ধান্ত নিয়ে ফেলল। তোমার আখি জোড়ায় অশ্রুপাত ঘটাতে দিব না প্রেয়সী। আজীবন যত্নে রাখবো তোমার প্রতিটা অশ্রুর কণা। মেহবিন কি আরামের মনের সেই কথা শুনলো? হয়তো শোনেনি। আশেপাশে সকলে মেহবিন এবং আরামের দিকে মুগ্ধ হয়ে তাকিয়ে আছে। একজন মহিলা আগ বাড়িয়ে এসে মেহবিনকে উদ্দেশ্য করে বললেন, বরের সাথে ঝগড়া করে কান্নাকাটি করছেন বুঝি? কিন্তু দেখুন আপনার বর কত সুন্দর করে আপনার চোখের জল মুছিয়ে দিচ্ছে। সত্যিই আপনি ভাগ্যবতী। মেহবিনের কিছু বলা পূর্বে মহিলাটি চলে যায়। আরাম মিটমিটিয়ে হাসে। অভ্র এসে শুনতে পায় মহিলার কথাটি। সঙ্গে সঙ্গে তার মেজাজ তিক্ত হয়ে ওঠে। সে মেহবিনের কাছে গিয়ে প্রশ্ন করে, তা কি ঠিক করলে? কোনটা নেবে? মেহবিন অভ্রের জামা সরিয়ে রেখে আরামের পছন্দ করা শাড়িটা দেখিয়ে বলল, এই শাড়িটা বেশ সুন্দর, আমি এই শাড়িটা নিব। অভ্র মেহবিনের উত্তরে বেশ অসন্তুষ্ট, তা তার মুখস্থিতি স্পষ্ট। সে বিল দিতে চাইলে আরহাম আগ বাড়িয়ে নিজের ক্রেডিট কার্ড কাউন্টারে জমা দিয়ে বলে, আজকের বিলটা না হয় আমি দিই। কেন তুই কেন আমার হবু বউয়ের শাড়ির বিল দিবি? অভ্রের প্রশ্নে আরহাম স্মিত হেসে জবাব দেয়, ভুলে যাবে না সে এখন আমার স্ত্রী। অভ্র বিরক্তির সহিত মেহবিনের দিকে তাকিয়ে বলে, মেহবিন, আমরা কি ক্যান্ডেল নাইট ডিনারে যেতে পারি? আশা করি এখন কেউ আমাদের মাঝখানে ঢুকতে যাবে না। শেষের কথাটি আরামকে উদ্দেশ্য করে বলা হয়েছে সে তাকে ভালো করেই জানে। সে ঠায় দাঁড়িয়ে থেকে গম্ভীরভাবে দেখতে থাকে অভ্রের কাণ্ড। মেহবিন, আমার গাড়িতে চলো। মেহবিন এক পলক আরামের দিকে তাকিয়ে মাথা নাড়িয়ে গাড়িতে উঠতে নিলে আরাম মেহবিনকে সঙ্গে সঙ্গেই পাচা করে তুলে নিল। আরামের কাজে অভ্র এবং মেহবিন দুজনেই হতবাক। অভ্র ক্ষিপ্ততার সুরে জবাব দিল, এটা কি হলো? রাত 10টা বাজতে চলল। আই থিঙ্ক বিদেশে থেকে তোর এটা মনে নেই যে তালুকদার বাড়ির বউ হাজব্যান্ড ছাড়া রাত 10টার পর একা বাড়ির বাইরে থাকতে পারবে না। এটা বাড়ির রুলস। মেহবিন যেহেতু এখন আমার বউ, তাই তাকে সেই রুলস মেনটেন করতে হবে। গট ইট? কথাটা বলেই মেহবিনকে নিজের গাড়িতে তুলে অভ্রের দিকে তাকিয়ে চোখ মেরে শেষ বাজাতে বাজাতে গাড়িতে চড়ে গাড়ি ঘুরিয়ে বাড়ির দিকে নিয়ে গেল আরহাম। সেখানে দাঁড়িয়ে হাত মুঠো করে শক্ত করে দাঁড়িয়ে রইল অভ্র। এইবারও তার এবং মেহবিনের মাঝখানে এসে আরহাম সব প্ল্যান নষ্ট করে দিল। অপরদিকে শিরিন বেগমের ঘর থেকে বেরিয়ে মায়েরা বারান্দায় এসে দাঁড়ালো। সে শিরিন বেগমকে এতগুলো কথা কেন বললো জানে না। হয়তো সে কাজটা ঠিক করেনি, কিন্তু সে কি করবে? আরহামের পাশে মেহবিনকে সে সহ্য করতে পারছে না। সে জানে আরহাম মেহবিনকে ভালোবাসে, তবে সে কেন সহ্য করতে পারছে না তাদের একসাথে? বর্তমান স্ত্রীর সামনে স্বামী তার প্রাক্তন স্ত্রীকে গাড়ি থেকে কোলে করে নামাচ্ছে, ব্যাপারটা যে কোনো মেয়ের জন্য কষ্টদায়ক। হয়তো মায়ের ক্ষেত্রেও তার ব্যতিক্রম নয়। মেহবিনের মতে সে গম্ভীরভাবে উপলব্ধি করতে পারছে মায়ের কষ্ট। মেহবিনের নজর যায় বারান্দা থেকে মায়েরার দিকে, কেমন ছলছল নয়নে তাদের দিকে তাকিয়ে রয়েছে। তাই মেহবিন আরহামের থেকে নিজেকে ছাড়ানোর চেষ্টা করছে, কিন্তু আরহাম মেহবিনের ইচ্ছেকে নাকচ করে কোলে করে সদর দরজার দিকে এগিয়ে যাচ্ছে। আজ তার শখ হয়েছে তার প্রেয়সীকে কোলে করে নিজের বাড়িতে নিয়ে যাবে, তাকে কষ্ট করে হাঁটতে দেবে না। আরামের বুঝি শখ হয় না? হ্যাঁ, সে কেন প্রতিবার নিজেকে দমিয়ে রাখবে? কি করছেন কি? ছাড়ুন, আপনার বউ দেখছে আমাদের, সে কি ভাববে? মেহবিনের প্রশ্নে কিছুটা আলতো হেসে আরহাম জবাব দেয়, মিসেস আরহাম হাসান তালুকদার, আপনিও হয়তো ভুলে গিয়েছেন আপনি এখনো পর্যন্ত আমার বউ। ছাড়ুন প্লিজ। নিজের স্বামীর পাশে অন্য কাউকে দেখাটা যে কতটা কষ্টের তা আপনি কখনো উপলব্ধি করবেন না। আমি তো বুঝি, তাই বলছি আমাকে এক্ষুনি নামিয়ে দিন। কেন? তুমি বুঝি ক্ষণে ক্ষণে তা উপলব্ধি করো? তোমার বুঝি কষ্ট হয়? মেহবিন কিছু না ভেবেই জবাব দিল। মেহবিনের কথার মাঝে আরাম চট করে পাল্টা প্রশ্ন করে বসলো, তাহলে কি তুমি তোমার স্বামীর জায়গাটা আমাকে দিয়ে ফেলেছ? আচ্ছা, কোনোভাবে কি তুমি আমাকে ভালোবাসো মেহবিন? শেষের কথাটি কিছুটা আশা নিয়ে বলল আরহাম। আরামের প্রশ্নে মেহবিন তার আখি জোড়া নামিয়ে ফেললো। কেন যেন আরহামের চোখের দিকে তাকানোর সাহস হচ্ছে না। সে কি জবাব দিবে বুঝতে পারছে না। হাত পা কাঁপছে তার। আরহাম কেন তাকে হঠাৎ এমন প্রশ্ন করলো? কি বোঝাতে চাইছে আরহাম? আরহাম এখনো তাকে পাজা গলে বাগানে দাঁড়িয়ে আছে। শীতল হাওয়া এসে তাদের দুজনের দেহকে ছুঁয়ে দিচ্ছে বারংবার। মৃদু মৃদু কাঁপছে মেহবিন।
সেই কম্পন অনুভব করে আরহামের বুকে অদ্ভুত এক ঝড়ের আওয়াজ এসে নাড়া দিচ্ছে, নিজের প্রেয়সীকে হারিয়ে ফেলার ভয়। মেহবিন উত্তর না দিয়ে পুনরায় বলল, আমাকে নামিয়ে দিন আরহাম সাহেব। আরহাম মেহবিনের থেকে জবাব না পেয়ে আশাহত হলো, ভারাক্রান্ত হলো বক্ষ বেদনায়। শূন্য আসে মেহবিনের অনুরোধ। মেহবিনকে করে নিয়ে সদর দরজা দিয়ে বাড়িতে প্রবেশ করলো। মায়েরাকে মেহবিন এবং আরহামের দিকে বেদনার দৃষ্টি তাকিয়ে থাকতে দেখে আরিয়ান পেছন থেকে বলে ওঠে, তোমার কি কোনো কারণে কষ্ট হচ্ছে মায়েরা? পেছন থেকে ভারী পুরুষ কণ্ঠস্বর শুনে পিছনে ঘুরে তাকায় মায়েরা। আরিয়ানকে দেখে দ্রুততার সাথে নিজের নেত্রকোণের অস্ত্রটুকু মুছে ফেলে সে। তড়িৎ গতিতে শুধায় সে, আমি কেন কষ্ট পাবো হঠাৎ? আরিয়ান মায়েরা চারদিকে ঘুরতে ঘুরতে কিছুটা সন্দেহ প্রকাশ করে বলল, ডাল মে কুচ কালা হে। আচ্ছা, তুমি কোনোভাবে নিজেকে আমার ভাইয়ের রিয়েল বউ ভাবতে শুরু করনি তো? আরিয়ানের এমন কথায় কণ্ঠে কাঠিন্য এনে প্রশ্ন করে, কি সব যাতা বলা শুরু করেছো তুমি? আমি তো জাস্ট মিশনের কাজে এখানে এসেছি। সেটা আমিও জানি, তুমিও জানো, কিন্তু এই কথাটা বারংবার তুমি ভুলে যাচ্ছ। মায়েরা, মাকে কি বলেছ আজকে? তুমি কি ভেবেছ মায়েরা? আমি কিছুই শুনিনি? দরজার আড়ালে আমি সব কিছুই শুনেছি। তুমি কিভাবে মেহুর বিরুদ্ধে মাকে উস্কে দিচ্ছ। আরিয়ানের কথায় বারান্দায় বসে জোরে জোরে শ্বাস ফেলে মায়েরা। আরিয়ান মায়েরার পাশে বসে ক্ষোভের সহিত বলে, আচ্ছা, তোমার এই কথাগুলো যদি আমি এখন ভাইকে বলে দেই তাহলে কি হবে বুঝতে পারছো? আরিয়ানের এমন কথায় মায়েরার মধ্যে ভয় এসে হানা দেয়। আরহাম জানতে পারলে সে কিছুতে মায়েরাকে ছেড়ে দিয়ে কথা বলবে না, হয়তো বাড়িতেই থাকতে দেবে না। তখন কি করবে মায়েরা? মায়েরার মনের অবস্থা বুঝতে পেরে আরিয়ান কিছুটা শান্ত হয়ে মায়েরাকে সম্বোধন করে বলে ওঠে, দেখো মায়েরা, তুমি একজন ক্রাইম অফিসার, নিজের দায়িত্ব সম্বন্ধে যথেষ্ট ভালো বুঝো। তুমি এইসব করে নিজের এবং ভাইয়ের সম্পর্কটা নষ্ট করো না। নিজের ডিউটিটা মন দিয়ে করো। নেক্সট টাইম যদি তুমি পুনরায় এইসব করতে যাও তখন কিন্তু আমি চুপ থাকবো না। আই উইল নট স্পেয়ার ইউ। আমি কিন্তু হুমকি দিচ্ছি না, মনে রেখো। আরিয়ান কথাটি বলে উঠেই চলে গেল। মায়েরা দেয়ালে পিঠ ঠেকিয়ে মাথা নিচু করে বসলো। সে কি করবে? সে তো সহ্য করতে পারছে না আরাম এবং মেহবিনকে। আচ্ছা, কোনোভাবে কি সে আরামকে ভালোবেসে ফেললো? মেহবিন শিরিন বেগমের পছন্দের চা করে নিয়ে তার রুমের সামনে দাঁড়ালো। ভাবলো আজকে ফুপু এবং ভাগ্নি মিলে বেশ খানিকক্ষণ আড্ডা দেবে। সে দরজায় কড়া নাড়ল। অপর পাশ থেকে অনুমতি পেয়ে সে চটজলদি ঘরে প্রবেশ করে। হাস্যোজ্জ্বল মুখে শিরিন বেগমের সামনে দাঁড়িয়ে চায়ের ট্রেটা বিছানা রেখে বলল, ফুপি, তোমার তো আমার হাতে দুধ চা অনেক ফেভারিট, তাই নিয়ে আসলাম। চুপি চুপি খাবে কিন্তু, আরিয়ান জানলে কিন্তু একটুও পারবে না, বলে দিলাম। আমি বরং দরজাটা বেরিয়ে দেই। মেহবিনকে দেখে শিরিন বেগমের মাথা হুট করে গরম হয়ে গেল। মায়ের কথাগুলো তার মনে পড়ে গেল। মেহবিন দরজার কাছে যেতে নিলে শিরিন বেগম তাকে থামিয়ে দিয়ে বলেন, তার দরকার হবে না। শুনেছি তুই নাকি সারাদিন অভ্রের সাথে ঘুরে বেরিয়েছিস। মেহবিন, তোর কি মাথায় নেই? তুই এখন আমার বাড়ির বউ। এসব বেহায়াপনা কিন্তু আমি সহ্য করব না। মেহবিন ফুপি, আসলে আমি... মেহবিনকে কিছু বলার সুযোগ না দিয়ে শিরিন বেগম বলেন, ব্যাস, অনেক শুনেছি। আমি চা খাবো না। তুমি চা ফেরত নিয়ে যাও। বিরক্ত করবে না এখন। আমি একটু রেস্ট নিচ্ছি। শিরিন বেগমের কথা শুনে মেহবিনের মনটা খারাপ হয়ে গেল। তার ফুপি কখনো তার সাথে এমন গম্ভীর হয়ে কথা বলেনি। আচ্ছা, তার ফুপি কি তাকে ভুল বুঝেছে যে কোনোভাবে? হ্যাঁ। মেহবিন চায়ের কাপ নিয়ে বেরিয়ে গেল। শিরিন বেগম মুখ ঘুরিয়ে শুয়ে পড়লেন। নদীর স্রোতের ন্যায় সময় তার গতির সাথে সমানভাবে তাল মিলিয়ে বয়ে চলল। 3 মাস পেরোতে হতে কেবল 15 দিন বাকি। হাতে মাত্র 15 দিন বাকি আছে। সবকিছু আগের মতোই স্বাভাবিক রয়েছে। মায়েরা এবং আরহাম টেবিলে বসে ব্রেকফাস্ট করছে। আরিয়ান ব্রেকফাস্ট না করেই জরুরি অপারেশনের জন্য বেরিয়ে পড়েছে। মেহবিন এক পলক আরহাম এবং মেহবিনকে দেখে ভার্সিটির উদ্দেশ্যে বেরিয়ে যাচ্ছিল। তখনই সেখানে অভ্রের মা এসে উপস্থিত। অভ্রের মাকে দেখে আরাম প্রশ্ন করে, কাকি, তুমি এখানে এতদিন পরে? অভ্রের মা মেহবিনের কাছে এসে মেহবিনের মাথায় হাত বুলিয়ে দিয়ে হাসি মুখে বললেন, 3 মাস পেরোতে তো দেরি নেই, তোদের ডিভোর্সটাও হয়ে যাবে। তারপর তো অভ্র আর মেহবিনের 4 হাত এক করতে হবে, তাই না? তাই ভাবলাম মেহবিনকে নিয়ে বিয়ের কেনাকাটা শুরু করে দিই। মেহু, চলো মা, অভ্র আমাদের জন্য শপিং মলে অপেক্ষা করছে। মেহবিনের বিয়ের কথা শুনে হাতের মুঠো শক্ত করে ফেলে ক্রোধে। তার সামনে তার স্ত্রীর বিয়ের কথা চলছে, অথচ সে কিছু করতে পারছে না।
আরহাম অদ্ভুত এক কাণ্ড করে ফেলে। মেহবিনের হবু শাশুড়ির সামনে এসে তাকে তার বর্তমান স্বামী আরহাম এক প্রকার সকলের সামনে টানতে টানতে কক্ষের দিকে নিয়ে যেতে লাগলো। মেহবিন সহ মায়েরা এবং অভ্রের মা এক প্রকার হয়ে দাঁড়িয়ে আছে। মেহবিনকে তার ঘরে এনে দরজা কিছুটা ভিড়িয়ে দিয়ে মেহবিনের সামনে রক্তচক্ষু নিয়ে দাঁড়ায় আরহাম। আরহাম যেন চোখ দিয়ে ভৎস করে ফেলবে মেহবিনকে। মেহবিন কিছুটা অস্বস্তি দিয়ে বলল, এসব কি করছেন আরহাম সাহেব? এইভাবে সকলের সামনে আমাকে ঘরে টেনে নিয়ে এলেন, সবাই কি ভাববে? মেহবিনকে থামিয়ে আরহাম হুট করেই মেহবিনের বাহু শক্ত করে চেপে ধরে বলে, জাস্ট স্টপ ইট স্টুপিড মে। কে কি ভাবলো, কে কি করবে, এইসব ভাবতে ভাবতে আমি জাস্ট পাগল হয়ে যাচ্ছি। কী সব শুরু করেছো তোমরা? আর নিচে কী সব হচ্ছে এগুলো? কি? মেহবিন শক্ত হয়ে দাঁড়িয়ে গম্ভীর স্বরে জবাব দেয়, আমার জন্য অব্র ভাইয়ের বিয়ের কেনাকাটার জন্য আন্টি এসেছেন, আমাকে যেতে হবে। কিসের বিয়ের কেনাকাটা? তুমি এখন আমার স্ত্রী। আরহামের কথার মাঝে মেহবিন ভ্রুকুচকে জবাব দেয়, স্ত্রী? কিসের স্ত্রী? 3 মাসের সময় শেষ হতে বেশি দেরি নেই, তারপরে আমাদের এই সম্পর্কের ইতি। আপনি আপনার বউকে নিয়ে সুখে থাকবেন, আর আমি আমার ভালোবাসার মানুষের কাছে ফিরে যাব। এটাই তো আমাদের মাঝে কথা হয়েছিল, রাইট? তখন কিন্তু আপনি আপত্তি করেননি। মেহবিনের কথা শুনে দমে যায় আরহাম। আরহাম কিছুক্ষণ চুপ থেকে মেহবিনের বাহু আঁকড়ে ধরে মেহবিনকে কিছুটা নিজের দিকে টেনে নেয়। অশ্রুসিক্ত নয়নে অসহায় কণ্ঠে প্রশ্ন করে, তুমি কি অভ্রকে ভালোবাসো? সত্যি করে বলো না। মেহবিন আরহামের সেই অশ্রুসিক্ত আখিজোড়ার দিকে তাকিয়ে নিজের আখিজোড়া বন্ধ করে ফেলল। সেই আখিজোড়ার দিকে তাকানোর সাহস হলো না তার। আরহাম ফের প্রশ্ন করল, আমার চোখের দিকে তাকিয়ে উত্তর দাও মেহবিন। তুমি তো অভ্রকে ভালোবাসো, তাহলে সেটা আমার চোখের দিকে তাকিয়ে বলছো না কেন? মেহবিন জবাব দেয় না, নেত্রপলব আবেশে বন্ধ করে রাখে। আরহাম তা দেখে ফের মুগ্ধ গলায় শুধায়, মানুষের সব থেকে সুন্দর হচ্ছে তার আখি জোড়া। সেই আখি জোড়া নিবন্ধ থাকলেও বুঝি কাউকে এতটা স্নিগ্ধ লাগে? তোমাকে না দেখলে বুঝতাম না মেয়ে। মেহবিন চট করেই আখিজোড়া খুলে ফেলে, কিন্তু আরহামের দিকে তাকানোর সাহস হলো না তার। দৃষ্টি তার মেঝেতে আবদ্ধ। আরহাম আসবো? বাইরে থেকে মায়ের আওয়াজ শুনে মেহবিন হাত উঁচিয়ে নিজের বাহু থেকে আরামের হাত সরিয়ে ফেলল। আরহাম হাঁক ছেড়ে বলল, কাম ইন। আরহামের অনুমতি পেয়ে মায়েরা প্রবেশ করলো। মায়ের পিছনে পিছনে আরিয়ানও প্রবেশ করলো। মায়েরা আরহামের দিকে তাকিয়ে বলল, অভ্রের মা মানে আন্টি অনেকক্ষণ যাবৎ নিচে অপেক্ষা করছেন। তোমার হুট করে এইভাবে মেহবিনকে নিয়ে আসা, বোধহয় তিনি অসন্তুষ্ট হয়েছেন। তো আমি কি করব তাতে? মেহবিন আমার স্ত্রী। আমার এখন কাকের পারমিশনে নিজের স্ত্রীকে রাখতে হবে? কিছুটা উত্তেজিত হয়ে আরাম জবাব দেয়, বর্তমান স্ত্রীর সামনে নিজের পূর্বের স্ত্রীকে স্ত্রীর সম্বোধন করলে যে কোনো স্ত্রীর খারাপ লাগবে। হয়তো মায়েরার খারাপ লাগছে। সেই কথা ভেবে মেহবিন আরামের থেকে দূরত্ব অতিক্রম করে গম্ভীর গলায় শুধায়, আমি যাচ্ছি, যতই হোক তিনি আমার হবু শাশুড়ি, তার অবজ্ঞা আমি কিছুতেই করব না। কথাটি বলেই মেহবিন বেরোতে নিয়ে আরামের কানে ফিসফিসিয়ে বলল, খেলাটা যখন আপনি শুরু করেছেন, সেই খেলাটা যত্ন সহকারে শেষ করাটাও আমার দায়িত্ব। কথাটি বলেই মেহবিন তৎক্ষণাৎ বেরিয়ে যায়। আরহাম অবাক হয়ে যায় মেহবিনের কথা শুনে। মেহবিন কি বোঝাতে চাইলো? মায়েরা আরহামকে উদ্দেশ্য করে বলে, আরহাম, তোমার কি মনে হচ্ছে না তুমি বেশি বাড়াবাড়ি করে ফেলেছো? এইভাবে তো আমাদের প্ল্যানটা ফ্লপ হয়ে যাবে। ক্রিমিনালটা মেহবিনের ক্ষতি করে ফেলবে। হাতে কিন্তু সময় নেই, 3 মাসের সময়টা শেষ হয়ে যাচ্ছে। তো ভাইয়া এখন কি করবে? ক্রিমিনালটার ভয়ে নিজের বউয়ের বিয়ে হয়ে যেতে দেখবে? আরিয়ান ভ্রুকুসকে মায়েরাকে প্রশ্ন করে। আরিয়ানের প্রশ্নে মায়েরা বিরক্ত হয়ে যায়। তার সবকিছুতে বাধা দেওয়াটা যেন ছেলেরা অভ্যাসে দাঁড়িয়েছে। আমি সেই কথা একবারেও বলিনি আরিয়ান। আরিয়ান হাত ভাঁজ করে ক্ষিপ্ত গলাতে বলে, তুমি সেটাই মিন করেছো মায়েরা। আর থার্ড পার্সনের মতো বারবার মেহু আর ভাইয়ের সম্পর্কের মাঝে জড়াচ্ছ। মায়েরা আরামের পাশে দাঁড়িয়ে পাল্টা জবাব দিয়ে বলে, হোয়াট? আমি থার্ড পারসন হয়ে জড়াচ্ছি? আরহাম, তোমার ভাইকে এইবার একটু চুপ করতে বলো। মাত্রাতিরিক্ত কথা বলছে সে এখন। আমি যে ভুল বলছি না তা তুমি খুব ভালো করেই জানো মায়েরা। আরিয়ান এবং মায়েরার কথা কাটাকাটির মাঝে আরাম বাদছেদে বলে, উফ, তোমরা চুপ করবে? আপাতত প্লিজ আমাকে একা থাকতে দাও, আমাকে ভাবতে দাও একটু। সো প্লিজ লিভ। আরামের কথা শুনে মায়েরা এবং আরিয়ান ঘর থেকে বেরিয়ে যায়। মেহবিন নিচে নামতেই অভ্রের মা মেহবিনের হাত ধরে প্রশ্ন করে, আরহাম তোমাকে নিয়ে কোথায় গিয়েছিল, কি বলেছে? মেহবিন কিছু বলার পূর্বেই শিরিন বেগম নিচে নামতে নামতে বলেন,
ছোট, তুই হঠাৎ এই বাড়িতে? আসলে ভাবি 3 মাসের সময় শেষ হতে দেরি নেই, তাই ভাবলাম ছেলে এবং ছেলের বউকে নিয়ে শপিং শুরু করে দিই। বিয়ের কি কম কেনাকাটা? আমার একটা মাত্র ছেলের বিয়ে বলে কথা। অভ্রের মায়ের কথা শুনে শিরিন বেগমের মুখশ্রী গম্ভীর হয়ে যায়। তিনি মেহবিনের দিকে তাকিয়ে গম্ভীর গলায় বললেন, তা তুমি এখন তোমার বিয়ের কেনাকাটা করতে যাবে? মেহবিন মাথা নিচু করে ফেলে। শিরিন বেগম ফের বললেন, শাশুড়ি উপস্থিত থাকা সত্ত্বেও তার সামনে নিজের দ্বিতীয় বিয়ের কেনাকাটা করতে যাচ্ছ? তালুকদার বাড়িতে আর কত কিছু দেখতে হবে। মেহবিন আলতো হেসে জবাব দেয়, এই বাড়িতে তো কত কিছুই দেখতে হয়। নিজের প্রথম স্ত্রীকে এক প্রকার বন্দি রেখেই দিনের পর দিন নিজের দ্বিতীয় স্ত্রীর সাথে সংসার করছে আপনার ছেলে। তখন মনে হয়নি ফুপি আমার উপর দিয়ে কি যাচ্ছে? আমার মনের অবস্থা তখন তোমরা কেউ বোঝার চেষ্টা করেছো ফুপি? শেষের কথাটি বলতে গিয়ে এক ফোঁটা অশ্রু গড়িয়ে পড়ে মেহবিনের নেত্রপল্লব থেকে। মেহবিন তার দ্রুত মুছে ফের বলে, হ্যাঁ, আরহাম সাহেবকে আমি স্বামী হিসেবে মেনে নেইনি, তাই বলে এমন শাস্তি? যতই হোক সে আমার স্বামী, তার সাথে অন্য কেউ দিনের পর দিন সংসার করছে, তার স্ত্রী হয়ে সহ্য করাটা কতটা যন্ত্রণাদায়ক তা আমি উপলব্ধি করেছি ফুপি। অন্য কেউ আমার কষ্ট বুঝবে না। মেহবিনের কথা শুনে শিরিন বেগম চুপ হয়ে গেল। এখন আমি অব্র ভাইকে বিয়ে করতে চাইছি, সেটাই দোষের হয়ে গেল? আমার বুঝি সুখে থাকার অধিকার নেই? যাকগে, চলুন আন্টি, অব্র আমাদের জন্য অপেক্ষা করছে। মেহবিনের কথায় অভ্রের মা সায় দিয়ে মেহবিনকে নিয়ে বেরিয়ে গেলেন। মেহবিনের প্রতিটি কথা উপর থেকে শুনেছে আরহাম। সত্যি তো, মেহবিনকে বাঁচাতে গিয়ে মিথ্যে বিয়ের নাটক করে সে নিজের অজান্তে হোক কিংবা ইচ্ছেতেই বিরাট বড় কষ্ট দিয়ে ফেলেছে মেহবিনকে। তাদের সম্পর্ক তৈরি হওয়ার পূর্বেই অদৃশ্য এক শত্রুর প্রভাবে তা নড়বড়ে হয়ে গিয়েছিল। আরামের চিন্তায় এক প্রকার নাজেহাল অবস্থা। সময় পেরিয়ে যাচ্ছে, সে যথেষ্ট চেষ্টা করছে মেহবিনকে নিরাপদ রাখার, কিন্তু সেই অজানা শত্রু যদি মেহবিনকে টার্গেট করে ফেলে তখন কি করবে আরহাম? আরামের ভাবনার মাঝেই আরহামের অফিস থেকে কল আসে। আরহাম জানতে পারে মেহবিন যে শপিং মলে গিয়েছে সেখানে মেহবিনের ওপর অ্যাটাক হতে পারে। আরহাম দ্রুত মায়ের নম্বরে টেক্সট পাঠিয়ে ফোর্স রেডি করতে বলে। নিজেও এক প্রকার তাড়াহুড়ো করে বেরিয়ে যায়, তার প্রেয়সীর বিপদ। অপরদিকে অভ্র এবং অভ্রের মায়ের সাথে শপিং মলে নিজেদের বিয়ের শপিং করে এসছে মেহবিন। অভ্র নানান হয়ে মেহবিনের ঘনিষ্ঠ হতে চাইছে, কিন্তু বারবার মেহবিন তাকে অবহেলা করছে। অভ্রের মা লেহেঙ্গা দেখতে সামনের স্টোরে যান। সেই সুযোগে অভ্র মেহবিনকে এক প্রকার টেনে নিয়ে সাইডে নিয়ে যায়। মেহবিনের হাত ধরে বিরক্তি গলায় বলে, কি করছো মেহবিন? তুমি এমন বিহেভ করছো যেন আমি অপরিচিত কেউ। কয়েকদিন পর আমাদের বিয়ে, আমরা একজন আরেকজনকে ভালোবাসি, অথচ তুমি আমার সাথে আনকমফোর্টেবল ফিল করছো। মেহবিন নিজের হাত ছাড়াতে ছাড়াতে ক্ষিপ্ত গলায় বলে, অব্র ভাই ভুলে যাবেন না, আমাদের বিয়ে এখনো হয়নি। আমার হাত ছাড়ুন বলছি। না, আমি ছাড়বো না। তুমি তো আগে এমন ছিলে না মেহবিন, এখন এমন করছো কেন? আমার দিকে তাকাও মেহু, তুমি তো আমাকে ভালোবাসো তাই না? অভ্র মেহবিনের গালে হাত রেখে বলতে থাকে কথাগুলো বারবার। মেহবিন কিছুটা অনুনয়ের সুরে বলে, আমার ভালো লাগছে না অব্র ভাই, আমাকে ছাড়ুন, ছাড়ুন আপনি। উপস, খুব খারাপ লাগছে বুঝি? আরহাম দৌড়লে তো তখন ঠিকই ভালো লাগে, আমি স্পর্শ করলেই বুঝি তখন খারাপ লাগে। অভ্রের নোংরা কথা শুনে নিজেকে জোর করে ছাড়িয়ে অভ্রের দিকে আঙ্গুল তাক করে মেহবিন উঁচু গলায় বলে, নিজের সাথে আরহাম সাহেবের তুলনা করবেন না, তিনি আমার হাজবেন্ড। কথাটি বলে মেহবিন চলে যেতে নিলে পেছন থেকে অভ্র ফের মেহবিনের হাত ধরে চেঁচিয়ে পড়ে, হাজব্যান্ড মাই ফুট। সে তো ঠিকই নিজের দ্বিতীয় বউকে নিয়ে সুখে আছে, আর তুমি এখনো তাকে নিজের হাজবেন্ড ভাবছো? হাউ ফুল ইউ আর মেহবিন। তখনই সেখানে আবির্ভাব ঘটে। আরহামের সামনে অন্য ছেলে তার স্ত্রীকে স্পর্শ করছে জোর করে। তা দেখে নিজের নিয়ন্ত্রণ একেবারে হারিয়ে ফেলে সে অভ্রের থেকে মেহবিনকে ছাড়িয়ে নেয়। আরহামকে দেখে এক মুহূর্তের জন্য তৃপ্তির হাসি দেয় মেহবিন। ভরসা পায় সে, যেন আরহামকে এখন তার সব থেকে প্রয়োজন বেশি ছিল। আরহাম অভ্রের শার্টের কলার ধরে অভ্রের নাক বরাবর খুশি দেয়। সঙ্গে সঙ্গে অভ্র ছিটকে মাটিতে পড়ে যায়। আরহাম উগ্র মেজাজে হুঙ্কার ছেড়ে বলে, হাউ চিয়ার ইউ ইউ ব্লাডি! আমার ওয়াইফকে তার পারমিশন ছাড়া টাচ করার অনেক সহ্য করেছি। অভ্র, তোর নাটক নাও এনাফ। বলেই আরহাম ফের অভ্রকে মারতে গেলে অভ্র আরহামকে আঘাত করে বলে, কিসের বউ তোর? নিজের দ্বিতীয় বউ নিয়ে সমানে মেহবিনের সামনে সংসার করছিস, তার বেলায় কিছু না?
তখন কি আমরা কেউ তোর ব্যাপারে হস্তক্ষেপ করেছি? তাহলে তুই কেন আমার এবং আমার হবু বউয়ের ব্যাপারে বারবার ঢুকছিস? আরহাম কথাটি শুনে অভ্রের শার্টের কলার ঝাঁকিয়ে বলে, ইজ এনাফ। কতবার বলবো তোকে, মিহু এখন আমার স্ত্রী। কিছুক্ষণের মাঝে বিষয়টি হাতাহাতির পর্যায়ে চলে যায়। উৎসুক জনতার ভিড় জমিয়ে দুই ভাইয়ের মারামারি বেশ উৎসাহের সাথে ভিড় জমিয়ে দেখছে, যেন তারা বেশ মজা পাচ্ছে। আরামের সাথে অভ্র একদমই পেরে উঠছে না। বিশাল দেহের শারীরিক গঠনে কিছু একটা এগিয়ে আরহাম। তাছাড়া সে একজন ট্রেনিংপ্রাপ্ত স্পাই অফিসার। তার সাথে মারামারিতে পেরে ওঠা সাধারণ মানুষের জন্য বেশ কঠিন ব্যাপার। মেহবিন আরহামের রাগে ভয়ে শিউরে উঠছে। আরহামের এমন ভয়ঙ্কর রাগের সাথে কখনো পরিচিত হয়নি মেহবিন। তবুও মেহবিন ক্ষীণ সাহস জুগিয়ে আরহামের সামনে গিয়ে আরহামকে টেনে ধরে বলল, থামুন আরহাম সাহেব, কি করছেনটা কি? স্টুপিড মেয়ে, আমার সামনে থেকে এক্ষুনি সরে যাও, না হলে তোমাকেও কিন্তু। না হলে আমাকেও কি? আমাকেও মারবেন বুঝি? মারুন তবে, তবু এইভাবে শপিং মলে দুই ভাই মারামারি করে লোক হাসাবেন না প্লিজ। মেহবিনের কথা শুনে নিজের হাত গুটিয়ে নেয় আরহাম। তবুও তীব্র ক্ষোভ নিয়ে রাগে ফুঁসতে ফুঁসতে অভ্রের দিকে ভয়ঙ্কর দৃষ্টিতে তাকিয়ে থাকে। অভ্রের মা এসে নিজের ছেলেকে রক্তাক্ত অবস্থায় দেখে সঙ্গে সঙ্গে ছেলেকে তুলে দাঁড় করান তিনি। আতঙ্কিত গলায় শুধায়, অভ্র বাবা, তোর এই অবস্থা হলো কি করে? তিনি কথাটি বলেই আরহামের দিকে নজর দেন। তার বুঝতে বাকি থাকে না ঘটনাটি আসলে কি ঘটেছে। তিনি আরহামের দিকে তেড়ে গিয়ে প্রশ্ন করলেন, আরহাম, তুই কেন মেরেছিস এভাবে আমার ছেলেকে? আরহাম সঙ্গে সঙ্গে জবাব দিয়ে বলে, তা তোমার সুপুত্রকে জিজ্ঞাসা করো কাকি। আমি লাস্টবারের মতো ওয়ার্ন করে দিলাম, আমার ওয়াইফের সাথে কোনো রকম অভদ্রতা আমি সহ্য করব না। আজকে তো মেরেছি, নেক্সট টাইম একেবারে। আরহাম কিছু বলার পূর্বেই মায়েরা সেখানে উপস্থিত হয়। আরহামের হাত ধরে আড়ালে নিয়ে যায়। আরহাম আড়ালে এসে মায়েরার হাত ছাড়িয়ে নেয়। তার মস্তিষ্কে ভয়ঙ্কর রাগ চেপে বসেছে। সে মেহবিনের বিপদের খবর শুনে শপিং মলে এসে যখন দেখতে পায় অভ্র মেহবিনের ইচ্ছের বিরুদ্ধে মেহবিনকে বাজেভাবে স্পর্শ করার চেষ্টা করছে, তখন সে তার নিয়ন্ত্রণ করে ফেলল। হঠাৎ এইসব কি শুরু করেছো তুমি? ভুলে গেলে শপিং মলের শত্রুগুলো রয়েছে? তো কি করতাম আমি? ওই রাস্কেলটা আমার প্রিয়সীর দিকে হাত বাড়িয়েছে, ভাবতে পারছো তুমি? আমার ভালোবাসার দিকে, অথচ আমি চুপচাপ দাঁড়িয়ে থাকবো? কথাটি বলে জোরে জোরে নিঃশ্বাস ফেলে দেয়ালে সজোরে আঘাত করে আরহাম। নিস্তব্ধ পরিবেশ, অশান্ত পরিবেশ মুহূর্তের মধ্যেই যেন পিন নীরবতায় পরিপূর্ণ হয়ে গেল। মায়েরা জানে আরহাম মেহবিনকে ভালোবাসে, তবুও তার মন সায় দিতে চায় না, বারংবার শুধু যেন আওড়ায়। আরহাম আমাকে ভালোবাসলে কি খুব অন্যায় হয়ে যেত? দেখো আমি তোমাকে কতটা ভালোবাসি, অথচ তুমি বুঝতেও চাও না। কিন্তু আফসোস, চাইলেও সেই কথাগুলো মায়েরা বলতে পারবে না। কথাগুলো রয়ে যাবে মায়েরার মনের গহীনে আজীবন। মেহবিন অভ্রের দিকে হাত বাড়িয়ে তাকে ওঠাতে সাহায্য করলো। অভ্রের মা মেহবিনের তাকিয়ে বলে উঠলেন, তোমাকেও বলি বাপু, তোমার হবু স্বামীকে তোমার সামনেই মেরে যাচ্ছে, অথচ তুমি চুপ ছিলে। অভ্র মাটি থেকে উঠতে উঠতে তার মায়ের কথাকে বিরক্তি জানিয়ে বলল, আহ মা, তুমি মেহবিনকে কিছু বলো না। কথাটি বলেই অভ্র মেহবিনের দিকে তাকিয়ে আলতো হেসে জবাব দিল, তুমি বাড়ি যাবে তো? চলো তোমাকে পৌঁছে দিই। অভ্রের মা ছেলের দিকে অবাক হয়ে তাকিয়ে রইল। তার ছেলেটা এতটা শান্ত কি করে? মেহবিন কিছুটা ইতস্তত হয়ে বলল, আপনার তো নাক বেয়ে রক্ত গড়িয়ে পড়ছে, আপনি হসপিটালে চলুন। অভ্র তার নাকে হাত দিয়ে আলতো হেসে জবাব দেয়, ও কিছু না, আগে চলো তোমাকে পৌঁছে দেই। কিন্তু তোর তো অবস্থা খারাপ অভ্র, আগে হসপিটালে যাই। মায়ের কথা শুনে অভ্র কিছুটা নিম্ন গলায় মেহবিনের দিকে তাকিয়ে শুধায়, আরহাম আবারও চলে আসতে পারে। আমাদের একসাথে দেখলে আবারও প্রবলেম ক্রিয়েট করতে পারে। তার থেকে বরং মেহবিন তুমি বাসায় চলে যাও। আমি আমার গাড়ির ড্রাইভারকে তোমার সঙ্গে পাঠিয়ে দিচ্ছি। আমি মায়ের সাথে হসপিটালে যাচ্ছি। ঠিক আছে, কিন্তু আমি একাই যেতে পারবো, আপনি নিশ্চিন্তে যান। শিওর? হুম। পৌঁছে আমাকে কল করে জানিও। মেহবিন মাথা নাড়িয়ে সায় জানিয়ে দ্রুত স্থান ত্যাগ করে। মেহবিন চলে যেতেই অভ্র কাউকে ফোন করে বলে, পেপারস রেডি করুন, যত তাড়াতাড়ি সম্ভব যেন সবকিছু হয়ে যায়। আমি কিছু শুনতে চাইছি না। কথাটি বলেই অভ্র ফোনটা কট করে কেটে দিল। অভ্রের মা ছেলের দিকে তাকিয়ে প্রশ্ন করলেন, কাকে ফোন করেছিলি? উকিলকে।
মেহবিন এবং আরহামের ডিভোর্স পেপার যত তাড়াতাড়ি সম্ভব তৈরি হয়ে যাবে। 3 মাসের আগেই আমি মেহবিনকে বিয়ে করব। কি বলছিস কি? মা, তুমি যত তাড়াতাড়ি সম্ভব বিয়ের আয়োজন শুরু করে দাও। কথাটি বলেই নিজের ঠোঁটের কোণে লেগে থাকা রক্তটুকু মুছে ফেলে অভ্র পাকা হাসে। আজকে তাকে সকলের সামনে অপদস্থ করে আরহাম যেন তার জেদকে 3 গুণ বাড়িয়ে দিয়েছে। এখন যে কোনো মূল্যে সে মেহবিনকে আরহামের থেকে কেড়ে নেবে। অভ্র বিড়বিড়িয়ে বলে, আরহাম হাসান তালুকদার, গেট রেডি ফর দ্য টুইস্ট। এবার কিন্তু আমি হারবো না। পিন পিন নীরবতা ভেঙে মায়েরা চট করে আরহামকে ঝাঁকিয়ে বলে, আরহাম, তুমি কি একটা কথা ভেবেছো? ক্রিমিনালরা মেহবিনের ক্ষতি করার জন্য শপিং মলেই রয়েছে। অ্যান্ড তুমি আজকে যা কাণ্ড করলে, আমি ড্যাম শিওর ওরা এখন সবাই সবটা বুঝে গেছে। ওরা কিন্তু মেহবিনের ক্ষতি করে ফেলতে পারে। মায়ের কথাগুলো গুরুত্ব সহকারে শুনে হাতের মুঠো করে তৎক্ষণাৎ বলে ওঠে আরহাম। লেটস মুভ মায়েরা, আমার মেহবিনকে বাঁচাতে হবে। আরিয়ান গাড়ি নিয়ে বেরিয়েছিল হসপিটালের উদ্দেশ্যে। মাঝপথে মেহবিনের বেস্ট ফ্রেন্ড অন্তুকে দাঁড়িয়ে থাকতে দেখে ব্রেক কষে। গাড়ি থেকে বেরিয়ে অন্তুর সামনে দাঁড়িয়ে প্রশ্ন করে, এই কাঠফাটা রোদে দাঁড়িয়ে কি করছো? আরিয়ানের গলার শ্বাস শুনে তৎক্ষণাৎ মাথা উঁচু করে, ভার্সিটির শেষে বাসের জন্য অনেকক্ষণ যাবত অপেক্ষা করছিলাম, কিন্তু পাইনি, তাই হেঁটেই বাড়িতে ফিরছিলাম। এসো, আমি তোমাকে পৌঁছে দিচ্ছি। অন্তু তাতে বিরক্তি ভাব জানিয়ে বলল, না, তার দরকার হবে না, আমি একাই চলে যেতে পারবো। কথাটি বলেই হাঁটতে গিয়ে হুট করে মাথা ঘুরিয়ে হোঁচট খাওয়ার পূর্বেই আরিয়ান অন্তুকে ধরে ফেলে। আরিয়ান শাসনের সুরে বলে, বেশি কথা বলবে না, তোমার অবস্থা ভালো না। গরমে ঘেমে বোধহয় প্রেশারটা লো হয়ে গিয়েছে। এই অবস্থায় একা মোটেও তোমার জন্যে ঠিক নয়। অন্তু কিছুটা ইতস্তত হয়ে নিজেকে আরিয়ানের থেকে সরিয়ে গম্ভীর কণ্ঠে জবাব দিল, আমাকে নিয়ে আপনারা তো না ভাবলেও চলবে। হুম, আমি তোমাকে স্পেশালি এত ইম্পর্টেন্স দিচ্ছি না। জাস্ট একজন ডক্টর হয়ে নিজের ডিউটিটা ফুলফিল করছি, বুঝলেন ম্যাডাম? কথাটি বলেই চোখ টিপ মেরে নিজের সানগ্লাস পরে নিল আরিয়ান। অন্তু ক্ষীণ হাসল। তো যাওয়া যাক। আরিয়ানের প্রশ্নের প্রত্যুত্তরে সায় জানিয়ে আরিয়ানের গাড়িতে উঠে পড়ল অন্তু। আরিয়ান গাড়িটা ঘুরিয়ে নিল। হয়তো দুজনের মধ্যে শুকনো এক অনুভূতি মনের গহীনে নাড়া দিচ্ছে। আরহাম আজকে যা করেছে তাতে আরহামকে যথেষ্ট অস্বাভাবিক ঠেকছে মেহবিনের কাছে। নিজে বিয়ে করে দিনের পর দিন সুখে কাটাবে, অথচ মেহবিনকে অভ্রের পাশে সহ্য করতে পারবে না। এই কেমন কথা? কিন্তু আরহাম যখন তাকে সকলের সামনে মেহবিনকে নিজের স্ত্রী সম্বোধন করে প্রতিবাদ করেছিল, তখন এক মুহূর্তের জন্য এক ভালো লাগার শীতল হাওয়া বয়েছিল মেহবিনের অন্তর জুড়ে। মেহবিনের ভাবনার মাঝে সে বিকট এক আওয়াজ শুনে কানে হাত রেখে মাটিতে বসে পড়ে। এই আওয়াজ সে আরহামের বাড়িতেও শুনেছিল, গুলির ভয়ঙ্কর এক আওয়াজ। পরক্ষণেই দ্বিতীয়বার সেই একই আওয়াজ হয়। দূর থেকে ধোঁয়া আসে রিভলভার থেকে ছোড়া গুলি। আমি আপনাকে ডিভোর্স দিতে চাই আরহাম সাহেব। 3 মাস তো হয়েই গেল। আশা করি এখন আপনি আমাকে আটকাবেন না। হসপিটাল বেডে শুয়ে থাকা মেহবিনের মুখে ডিভোর্স নামক তীব্র শব্দ শুনে আরহাম কিছুক্ষণের জন্য স্তব্ধ হয়ে গেল। তার মনে পড়ে গেল সকালে ঘটে যাওয়া ঘটনার কথা। মেহবিনের দিকে গুলি ছুটতেই আরহাম দ্রুত এসে মেহবিনকে নিজের বুকের সাথে মিশিয়ে পাশে সরিয়ে আনে। ফলে গুলি গাছ ভেদ করে ঠেকে যায়। মায়েরা এবং অন্যান্য পুলিশেরা সেই দুর্বৃত্তদের পিছে ধাওয়া করলেও তারা দ্রুত গাড়ি নিয়ে পালিয়ে যায়। মায়েরাও পাছে গিয়ে দূর থেকে সেই দুর্বৃত্তদের গাড়ির উদ্দেশ্যে গুলি ছুড়ে। মেহবিনের গুলি মারামারি কিছুই সহ্য হচ্ছিল না। সে ফের অজ্ঞান হয়ে আরহামের বুকে লুটিয়ে পড়ে। আরহাম মেহবিন অজ্ঞান হয়েছে শুনে হাত ছেড়ে অন্য অফিসারকে গাড়ি বের করতে বলে। মেহবিনের পাঁজকুলে তুলে নেয়। আরহাম গাড়ি নিয়ে রওনা হয় হসপিটালের উদ্দেশ্যে এবং বারংবার অস্থির হয়ে বিড়বিড় করে আওড়াতে থাকে, তোমার কিচ্ছু হবে না প্রেয়সী, তোমার আরহাম সাহেব থাকতে তোমার কিচ্ছু হবে না। পথ যেতে যেতে আরহাম আরিয়ানকে দ্রুত হসপিটালে চলে আসতে বলে। দুর্বৃত্তদের ধরতে না পেরে মায়েরাও অন্য গাড়ি নিয়ে হসপিটালের উদ্দেশ্যে রওনা দেয়। আরিয়ান দ্রুত পায়ে হেঁটে হসপিটালে প্রবেশ করে। আরিয়ানের সাথে অন্তু হসপিটালে আসে। নিজের প্রাণের প্রিয় বেস্ট ফ্রেন্ডের এমন অবস্থা সম্পর্কে অবগত হয়ে নিজেকে দমিয়ে রাখতে পারেনি সে। অসুস্থ শরীর নিয়ে ছুটে চলে এসছে। যদিও আরিয়ান বেশ কয়েকবার মানা করেছিল, কিন্তু সে নাকচ করে দেয় আরিয়ানের আদেশ। আরিয়ানের সাথে অন্তুকে দেখে কিছুটা ভ্রু কুঁচকে তাকায় মায়েরা। আরিয়ান দেখতে পায় কেমন চোখ মুখ শক্ত করে নিজের চুল খামচে ধরে মেহবিনের ক্যাবিনের সামনে দাঁড়িয়ে আছে আরহাম। চুল তার উস্কো খুস্কো, মুখশ্রীতে অজস্র অসহায়তার ছাপ ধরা দিচ্ছে। মেহবিনের এই অবস্থার জন্য নিজেকে বারংবার দায়ী করছে সে।
সে এতটাই ব্যর্থ প্রেমিক যে নিজের ভালোবাসার মানুষকে বারবার বিপদের মুখে ঠেলে দিচ্ছে। আরিয়ান আরামের কাঁধে হাত রেখে দ্রুত ক্যাবিনের দিকে চলে গেল গটগট পায়ে। সময় পেরিয়ে গেল বেশ 2 ঘন্টার মতো। কিছুক্ষণের মধ্যেই আরিয়ান বেরিয়ে এলো। আরামকে ব্যস্ত হতে দেখে চোখের ইশারায় সব ঠিক আছে, সব আছে ইঙ্গিত দিয়ে শান্ত করলো আরিয়ান। অন্তু সর্বপ্রথম ছুটে এসে প্রশ্ন ঠাউরায়, আমার মেহু সে কেমন আছে আরিয়ান ভাইয়া? আমি তো চিন্তায় চিন্তায় একেবারে অসুস্থ হয়ে যাচ্ছি। আরিয়ান আলতো হাসলো। সত্যি অন্তু মেয়েটা যথেষ্ট ভালো, বেশ ভালোবাসে নিজের বেস্ট ফ্রেন্ডকে। আরিয়ান তাকে আশ্বাস দিয়ে জানালো,